পালি অপশনালের প্রিপারেশন কীভাবে নিতে হবে এ বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন তন্ময় চ্যাটার্জি, 2018 গ্রুপ বির ডিএসপি, এবং জিনিয়া সাহা, WBCS 2021 গ্রুপ এ এক্সিকিউটিভ। সেই সঙ্গে আমাদের দুইজন শিক্ষক শম্ভুপ্রসাদ আদক এবং অনিত রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রিসার্চ স্কলার। যেগুলো জিনিস আমরা যত শুনি বেশি তত মনে থাকে বেশি আর লিখতে গেলে সুবিধা হয় বেশি। পালির ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রেও তাই। আমি এটা করতাম, আমি কিন্তু সব নোট জোরে জোরে পড়তাম। তুমি যদি কোনো কিছু উচ্চারণ করো, পরিষ্কার করে উচ্চারণ করে পড়ো, জোরে জোরে পড়ো, তোমার কানে যখন পরিষ্কার উচ্চারণটা যাবে, তুমি যখন লিখবে তোমার লেখাটা বানানটা ঠিক হবে। সুতরাং পালিটা যদি তুমি পড়াশো, যেহেতু উচ্চারণের সমস্যা হয়, বানানের সমস্যা হয়, সেই জন্য বলছি পড়ার সময় যদি জোরে জোরে পড়ো, রিডিং পড়ার মতো, যখন প্রথম তুমি নোটসটা পড়ছো, পরে পুরোপুরি মুখস্থ করে লিখছো সেটা আলাদা কথা, যখন প্রথম নোটসটা পড়ছো হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য জোরে জোরে পড়লে নিজের কথাটা নিজের কানে এলে আমার মনে হয় পড়া মনে রাখতে অনেক বেশি সুবিধা হয়। আমার হয় এটা, এবং অনেকের ক্ষেত্রে এটা হয়। সবার ক্ষেত্রেই পালি মুখস্থ করার বেসিক ফান্ডা হচ্ছে যে চেঁচিয়ে পড়া। এটা অদ্ভুত ব্যাপার, মানে বললে কেমন শোনে, মানে সঙ্গেও বলতে পারবে আমার প্রোনাউন্সিয়েশনে সেরকম খুব একটা সমস্যা এখনো হয়নি। বাট কেন হয়নি যদি বলো, মানে আমি বিভিন্ন ধরনের ওই ছোটোবেলা থেকেই এটা আমার অভ্যেস। যে জিনিসটা পড়ি, সংস্কৃতের অনেক সময় আমরা অনেক কিছু পড়ি, উচ্চারণটা পারফেক্ট করার একটা ইয়ে ছিল আমার ছোটোবেলা থেকে, যে কারণে উচ্চারণে খুব একটা সমস্যা কোনোদিনও হয়। এবার হ্যাঁ, পালির ক্ষেত্রে কিছু জিনিসের উচ্চারণ অন্যরকম, যেমন প্রশ্নটা হয় হোক, যেটা সংস্কৃততেও হয় না। এবার সেইটাও করতে গেলে কি হয়, ওই জিনিসটা একটু দুবারের জায়গায় তিনবার রিভিশন দিয়ে কোন জায়গাটা কীভাবে সিলেবাসটা ভাবছে সেইটা প্র্যাকটিস করাটা দরকার। এবং আমার মনে হয় সেটা মাস 6 অসুবিধে হবে, প্র্যাকটিসে থাকলে তারপর সেই জিনিসটা অভ্যেস হবে। অ্যান্সারগুলো তো দেখবে তুমি যে বাংলা মিনিংটা করে দেওয়া থাকে, বাংলা মিনিংটা করে দেওয়া থাকে। তুমি যদি তোমার যদি অসুবিধেই হয়, বলছো অসুবিধা হয়, সেক্ষেত্রে যেটা করতে পারো, তুমি বাংলা মিনিংটা পড়ে নিবে, বাংলা মিনিংটা তোমার চলে এলো। আর তুমি দেখবে যেগুলো পালিতে লেখা, পালিতে যে নোটগুলো আমাদের লিখতে হয়, মানে পুরোটাই পালিতেই লিখতে হয়, সেটার ক্ষেত্রে সাইজটা অনেক ছোট থাকে। রাদার দেন তোমার যদি তুমি বাংলায় যে কোনো নোট লেখো, বাংলায় যে পাঠটা লিখতে হয় সেটা নোটটা লেখাটা ছোট, মিনিংটা পড়ে বুঝে নিলে কি বলতে চাইছে, মিনিংটা পড়ে বুঝে নিলে যে কি বলতে চাইছে বা ওই জায়গাটার বক্তব্যটা কি আছে, তুমি পড়ে বুঝে গেলে ধরে নিলে। এইবারে তুমি পড়লে জিনিসটা পড়ে পারলে দুবার চারবার কাউকে দিয়ে ধরাও, বা কাউকে তুমি না দেখে বলো, না দেখে নিজে চাপা দিয়ে 2 লাইন বললে, তারপর 2 লাইনের পর 4 লাইন বললে, 5 লাইন বললে, এরকম পুরো নোটটাকে পড়বে। একবারে হবে না, 4বার 5বার পড়তে হবে। 4বার 5বার পড়ার পর দেখবে তোমার মিনিংটা, যখন বাংলা মিনিংটা তোমার মাথায় সেট হয়ে গেছে, আর তুমি যখন ওই জিনিসটাকে পাশাপাশি দেখে পড়ছো, তুমি দেখবে অনেক ইজি হয়ে যাচ্ছে জিনিসটাকে মনে রাখতে, জিনিসটাকে মনে রাখতে অনেক ইজি হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস তুমি যেটা বললে যে আমরা উচ্চারণ ভুল করি, সেই কারণে জন্য লেখার সময় বানান ভুল হয়, এটাই তো হয় তোমার। তো সেটার জন্য যেটা করার দরকার আছে, লেখার প্রচুর সাবজেক্টটা, আমি বাইরের ছেলে হিসেবে বলছি, এখানে তো যারা পালি ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদের সামনে তো আমার বলা নেই, কিন্তু আমি বাইরের স্টুডেন্ট হিসেবে এসে তারপরে পালি পড়া নিয়ে বলছি তোমাকে যে সাবজেক্টটা কিন্তু খুব লেবার আছে। সাবজেক্ট তোমার কাছ থেকে লেবার চাই, লেবারটা তোমায় দিতে হবে। অন্য সাবজেক্টে যেটা হয় যে লেবার দিলেও আমাদের নম্বর ওঠে না, পিছিয়ে যায়, সেটা কিন্তু এখানে হবে না। তুমি লেবার দেবে, তার রেসপেক্টে সাবজেক্ট তোমার নাম্বার দেবে। তো তোমার স্যাটিসফ্যাকশনের জায়গা রয়েছে আমি লেবারটা কেন দেবো। এইবার তুমি বলছো যে সাবজেক্ট আমি পড়তে গিয়ে মনে রাখতে পারছি না, বা লেখার সময় সেই হারিয়ে ফেলছি, 5 লাইন লেখার পর 6 নম্বর লাইনটা আমার ভুলে যাচ্ছে। তার জন্য দরকার বাড়িতে প্রচুর পরিমাণে লেখা, প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। পালি খুব লেবোরিয়াস সাবজেক্ট, প্র্যাকটিস করলে তুমি ফল পাবে। আর একদিন আমি পড়লাম, পরের দিন ভাবছি আজকে আর পড়তে ভালো লাগছে না, ভালো হবে অন্তত, মানে চর্চাটা চালিয়ে যেতে হবে।
এবার ওর যে বক্তব্যটা ছিল যে মানে লেখার সময় গন্ডগোল, দেখো ভাই লেখার সময় আমাদেরও প্রচুর ভুল হতো। দিকে আমি বলছি, লেখার সময় না প্রচুর বানানে স্পেলিং এর মিস্টেক, ছোট ছোট জিনিস ভুল হয়ে যাচ্ছে, প্রচুর লাল কালি দাগ পড়তো, ঠিক আছে? তো ওটা আমার কাছে একটা গাইডলাইন ছিল যে এই দাগটা পড়েছে। আমি এখান থেকে লিখে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বসে ওই দেখে ওইগুলো শর্ট আউট করতাম যে কোন কোন জায়গাগুলো আমার উচ্চারণে ভুল হচ্ছে, যে কারণে বানানটা ভুল হচ্ছে। তো ওখানে বসে নিয়ে গিয়ে আমি নিজে যেটা করেছি সেটা তো আমি বলছি। তো ওইটা দেখে নিয়ে ওটার উপর এমফাসাইজ করে আমি আবার ওটাকে ভালো করে পড়তাম, ভালো করে পড়ে উচ্চারণগুলো ঠিক করতাম, ওটাকে আবার লিখতাম, ওটা সেই পুরোটার সঙ্গে চেক করে দেখতাম যে আবার ভুল করেছি, ভুল বেরোতো, তারপরেও ভুল বেরোতো। মজার বিষয় মানে এক একজনের আমার এমন হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম যে কার কীরকম ভুল হয় এগুলো আমার হয়ে গেছে, এই জায়গাটাতে গিয়ে ভুল করবে বা এইরকম ভুলটা করতে মানে তুমি যখন নিজের ভুলটা ঠিক করতে যাবে গিয়ে দেখবে তোমার একটা নিজস্ব প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাতে তুমি ভুলটা করছো, এবং তুমি যখন বুঝে যাবে তোমার প্যাটার্নটা ভুল হয় তুমি ওটা ঠিকটাও বুঝে যাবে যে কি করলে ঠিক হবে। তারপরে থেকে তুমি যখন লিখবে তখন দেখবে তোমার ওই জায়গাগুলোর ভুল হচ্ছে না, আর তোমার যে জায়গাগুলো পার্টিকুলার ভুল হবে যতবারই লিখবে টেন্ডেন্সি থাকে সেই জায়গাটাতেই ভুল হবে, এটাই সিস্টেম। তো তুমি এখানে লেখো প্রচুর লাল কালির দাগ পড়ুক, মানে সেটা নিয়ে যাও বাড়িতে, নিয়ে গিয়ে ভালো করে বাড়িতে দেখো যে তোমার এই জায়গাগুলো ভুল, পড়ে নিয়ে তুমি ওটাকে আবার বাড়িতে লেখো, পড়ো ভালো করে রেডি করে বাড়িতে লেখো, দেখবে দ্বিতীয়বার লেখার পরেও আবার ভুল বেরোবে 4টে, আগে ছিল 10টা এবারে 4টে বেরোবে। তো দুবার তারপরে লেখার পর দেখবে ভুলগুলো বন্ধ হয়ে যাবে। শুধু বানান না, যে কোনো একটা নোটস লেখার ক্ষেত্রে দেখবে কোনো একটা পার্টিকুলার জায়গায় কি ওই লাইনটাই বারবার ভুলে যাচ্ছে, মানে ওইখানে গিয়ে তুমি ঠেকা হারিয়ে ফেলছো, কিন্তু ওই জায়গাটা বারবার লিখলে ওইটা তোমার ধরা পড়বে যে আমি এই জায়গাটা ভুলে যাচ্ছি। এটা আমার ক্ষেত্রে খুব হতো, মানে বানানগুলোর থেকে আমার যেটা বেশি হতো, কোনো একটা নোটস লিখতে গিয়ে কোনো একটা লাইন গ্যাপ হয়ে যেত, তারপরে পুরোটাই আমার আর মনে পড়ছে না, এবার সেই একটা নোটে বারবার একটা জায়গাতেই সেটা, সেইটা ওই বারবার প্র্যাকটিস করলে তবেই ওটা যাওয়া সম্ভব। বারবার না দেখে বলা, না দেখে বলতে থাকো। এখানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা আমি বললাম নেটের উদাহরণ দিয়ে, তুমি কোনখানে পিছিয়ে আছো সেটা তোমাকে মেকআপ দিতে হবে, তবে গিয়ে তুমি দেখে নিয়ে আমি ওইটাকে বারবার না প্র্যাকটিস করে লেখাটা ইগনোর করে গেলে হবে না, যেটা আমরা করি সেটা হচ্ছে ওই ব্যাপারটাকে ইগনোর করে যে ঠিক আছে ভুল আছে পরের বার লিখবো, ঠিক আছে হবে না, এটা আমি ঠিক হবে না, ওটার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমি ওইটাই ভুল করবো, দ্বিতীয়বার লিখবো তো ওইটাই ভুল করবো। তুমি দেখবে তুমি দুবার পর লিখে দেখো, দেখবে তোমার অন্তত 5টা ভুল থাকবে, যেটা দুটোর ক্ষেত্রেই কম হবে। ফার্স্টে হলো ঠিক করে নেওয়ার জন্য লেখা, এই যে লেখাটা বললাম যে প্রথমের দিকে লেখা হচ্ছে ঠিক করে নেওয়ার জন্য লেখা, মানে লেখার মধ্যে কোনো ভুল থাকবে না, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার লেখা। এইটা যখনই হয়ে গেল রেডি, দ্বিতীয় টাইম শুরু হবে, যে জিনিয়া যেটা বললো সেকেন্ড পার্ট, টাইম ধরে লেখা। ওই লেখাটাই হবে টাইম ধরে লেখা শুরু হবে। তুমি যেটা করেছো কোশ্চেন অ্যান্সার কোশ্চেন সেট রেডি করে নিয়ে বাড়িতে বসে লেখা, এটাই দরকার আছে। এটাই তোমাকে নম্বর দেবে যখন তুমি পুরো জিনিসটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার লিখবে। 400 যদি আমার হাতে লিখতে পারো তুমি 80 অ্যাবাভ পেয়ে যাবে, মানে আমার সামনে বসে প্র্যাকটিস করছো পুরো 400 নাম্বার এক্সাম দেওয়া, 5-6টা যদি এক্সাম দাও তোমার কনফার্ম 80 অ্যাবাভ পেয়ে যাবে। এবং তুমি যেটা করেছিলে করছো, এটা খুব ভালো জিনিস, যেটা আমি পরীক্ষার আগে করেছিলাম, সেটা হচ্ছে যে অন্তত 6টা-7টা কোশ্চেন সেট বানিয়েছিলাম, যে 7 দিনে 7টা সেটে পরীক্ষা হবে। মানে ধরো মানে আমাদের যে সাজেশন ভিত্তিক যে নোটগুলো হয় বা কোশ্চেনগুলো হয় সাজেশনে, মোটামুটি এই ধরনের কোশ্চেন আসার চান্স আছে। সেই কোশ্চেনটাকে পুরো পার্টগুলোকে প্রত্যেক জায়গার মধ্যে ছড়িয়ে দিয়ে একটা 7টা কোশ্চেন সেট বানিয়ে মডেল কোশ্চেন তৈরি করলাম, 7 দিনে 7টা লিখবো, 3 ঘন্টার পরীক্ষা, কেউ ওই টাইমে ডিস্টার্ব করবে, ঘড়ি ধরে ফোন সুইচ অফ করে ঘর বন্ধ করে লেখা। 10টা লেখার মধ্যে যখন দেখবে একটা খাতা এত সুন্দর লেখা, তোমার শ্লোকগুলো বা এইগুলো যেগুলো রয়েছে আর কি, সেগুলো আলাদা করে আলাদা কালিতে লেখা, প্রপারলি কোড করা রয়েছে, তারপরে তোমার মার্জিন দেওয়া রয়েছে, লেখাটা একটা মানে লেখার মধ্যে কাটাকাটি কম, লেখাটা পড়ে আমি যখন চেক করতে যাচ্ছি দেখছি হ্যাঁ কোনো স্পেলিং মিস্টেক নেই, লেখাটা পুরো টোটাল লিখেছে। এইগুলো একটা ইমপ্রেশন গ্রো করে একটা খাতা।
তখন দেখবে তোমার নম্বরটা অটোমেটিক্যালি যেটা হয়তো মানে 2.5 দিত সেটাই 3 দিয়ে দেবে। হাফ নম্বর করে বাড়তে বাড়তে টোটাল নম্বরটা অনেক বেড়ে যায়। এটা আমরা জানি সবাই জানে, কিন্তু তাও মনে করানোর জন্য বললাম যে পরীক্ষার হলে লেখাটা একটা তুমি ধরে নেবে, তুমি টিচারের কাছে একটা প্রেজেন্টেশন দিতে যাবে। পিপিটি প্রেজেন্টেশন যেরকম করি আমরা, যে প্রেজেন্টেশন দিতে গেলে যেরকম আমরা সুন্দর করে সাজিয়ে নিয়ে গিয়ে প্রেজেন্ট করি, ব্যাপারটা সেই রকম। যে কোনো ডেসক্রিপটিভের খাতা যখনই আমি লিখছি, লেখার মধ্যে সেই মানে লেখাটা দেখলেই মনে হবে যে বাহ সুন্দর লেখা, তো ভালো লিখেছে, তো এই ফিলিংটা তার মধ্যে আসার দরকার। আর এই ফিলিংটা তখনই আসবে যখন তোমার খাতাটা দেখে তোমার নিজের মনে হবে লেখাটা ঠিক আছে। তোমার নিজের যখন ওই লেখাটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ লেখাটা এবার ঠিক আছে, প্রেজেন্টেশনটা ভালো হয়েছে, যে খাতা দেখবে তারও মনে হবে প্রেজেন্টেশন। তো সেই ফিলিংটা খাতার মধ্যে দিয়ে আনার চেষ্টা করো। এই জিনিসগুলো কিন্তু মানে ফিনিশিং টাচ দেওয়ার মতো বলছি না, এগুলো যে ফিনিশিং টাচের কথা। তুমি যদি বেসিক জিনিসের কথা ধরো, তোমাকে বললাম যে তুমি আগে বেসিক বানানগুলো ঠিক করো, বাড়িতে গিয়ে চেক করো, করে দেখো যে ওইগুলো ঠিক আছে কিনা। সেই জিনিসটা যখন ঠিক হবে তারপরে তুমি টাইমে লিখবে, টাইমে লেখার পরে জিনিসটা দাঁড়াবে ফিনিশিং এর পার্টটা আসবে, ঠাকুর তৈরি করার মতো লাস্টে ঘাম তেল মাখানোর ব্যবস্থা, সেটা লাস্টে সেটা চকচকে করবে। কলেজ শিটে গিয়ে কোন পেনটার মধ্যে মোটা কালিতে চকচক করছে সেটা পেন খুঁজে নিয়ে বার করে পরীক্ষা হলের জন্য আলাদা করে পেন কিনবো আমরা। আমি আর বিশাল অনেক করেছি।